আসসালামু আলাইকুম, ফারহানা জামান টিউলিপ স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাচ্ছি পুরো খবরে। পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় আজও কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে রাজপথে নেমেছে শিক্ষার্থীরা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে শাহবাগে বাধার সম্মুখীন হলে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় পুলিশের সাথে আন্দোলনকারীদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে শাহবাগ থেকে রাস্তার দুই দিকে অবস্থান নেয় পুলিশ, পিছিয়ে নেওয়া হয় পুলিশের জলকামান। কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ ও স্লোগান দেয় শিক্ষার্থীরা। তামজিদ সুমনের রিপোর্ট। বিকেল 4টার পরের ঘটনা এটি। পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগের দিকে এগিয়ে যায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। প্রথমে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে আন্দোলনরতদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়। সেখান থেকে ছাত্ররা এগিয়ে যায় শাহবাগ মোড়ে। উদ্বুদ্ধ পরিস্থিতিতে পুলিশ পিছু হটে রাস্তার দুদিকে অবস্থান নেয়। বিক্ষুব্ধ ছাত্রদের আন্দোলনে পুলিশের সাজোয়া যান, জলকামানের গাড়ি পিছু হটতে বাধ্য হয়। শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে কোটা সংস্কারের দাবিতে স্লোগান দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় শাহবাগ এলাকা উত্তাল হয়ে ওঠে। স্লোগানে মুখর হয় বিশ্ববিদ্যালয় ও শাহবাগের চারপাশ। যতক্ষণ পর্যন্ত নির্বাহী বিভাগ কথা না বলছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা রাজপথ ছাড়ছি না এবং আমাদের আন্দোলনটা যথারীতি চলতে থাকবে। কোটা একেবারে বাতিলের কথা বলা হয়েছে এবং প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে আমরা চাচ্ছি প্রথম থেকে 20তম গ্রেডে কোটা একেবারে সংস্কার করা হবে এবং 5% নিয়ে আসা হবে। ছাত্ররা অভিযোগ করে বলেন, ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে বহিরাগতদের জড়ো করে একটা ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে। ইতিমধ্যে যে ভয়ের পরিবেশ সৃষ্টি করা হয়েছে ক্যাম্পাসের চারপাশে, ছাত্রলীগের যে ঢাকা মহানগর উত্তর দক্ষিণের কর্মীদের এনে জড়ো করা হচ্ছে। কোটা সংস্কারের মতো একটি যৌক্তিক আন্দোলনে দমনের জন্য এই ধরনের টুলসগুলোকে ব্যবহার করা হচ্ছে। শিক্ষার্থীরা বলছেন, একমাত্র নির্বাহী বিভাগ থেকে আশ্বাস দেয়া হলে শিক্ষার্থীরা রাজপথ ছেড়ে যাবে, অন্যথায় তারা আন্দোলন চালিয়ে যাবে। মহামান্য হাইকোর্টের রায়ের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে, কিন্তু কথাটি হচ্ছে আমাদের যে এক দফা দাবি, এই দাবিটি কিন্তু নির্বাহী বিভাগের কাছে। আমরা চাই এই দাবিটি জাতীয় সংসদ থেকে আইন হয়ে আসুক, কোটার স্থায়ী সমাধান হোক। 18 সালের পরিপত্রটি কোটা বাতিল নিয়ে, কিন্তু আমাদের দাবি তো কোটা বাতিল নিয়ে নয়। ওইখানে যদি ওটি বহালও হয় তাতেও তো আমাদের দাবির সাথে সেটি সম্পূর্ণ প্রাসঙ্গিক নয়। আমাদের দাবিটি হচ্ছে আমরা কোটার যৌক্তিক সংস্কারটি চাই। নির্বাহী বিভাগ থেকে কোনো একজন দায়িত্বরত বা প্রতিনিধি যদি আমাদের সাথে যোগাযোগ করে এবং কিভাবে এটি সংস্কার করা হবে এই আলোচনায়, আমরা তো বলেছি তারা এই কমিটমেন্টের জায়গাটুকু করে পুরো বাংলাদেশের তরুণ সমাজকে, তাহলে অবশ্যই আমরা রাজপথ ছেড়ে তাদের সাথে ওই আলোচনার জায়গাটিতে যাব। এদিকে সাধারণ শিক্ষার্থীরা যখন শাহবাগে কোটা সংস্কারের আন্দোলন করছিলেন, ঠিক সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে ছাত্রলীগ নেতারা বলছেন, উচ্চ আদালতের রায়ের পরেও শিক্ষার্থীদের এই আন্দোলন উদ্দেশ্য প্রণোদিত। একটি সংকটময় পরিস্থিতিতে চ্যালেঞ্জিং মুহূর্তে আমরা আছি। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানী সহ সারা দেশে আজও কোটা সংস্কারের দাবিতে রাজপথে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। কুমিল্লায় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আহত হয়েছে বেশ কয়েকজন শিক্ষার্থী। এদিকে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। আন্দোলনের কারণে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সড়কের যান চলাচল বন্ধ করে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। গত কয়েকদিনের চলমান আন্দোলনের পর বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কারের কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দিকে এগুলে সেখানে পুলিশের বাধার সম্মুখীন হয় শিক্ষার্থীরা। এ সময় পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে। সমাবেশ করতে যাওয়া শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করেছে পুলিশ। এ সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুলিশের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত হয়েছে অন্তত 20 জন শিক্ষার্থী। আমরা যখন আনসার ক্লাবের মোড়ে আসি, পুলিশ কোনো কথা ছাড়াই অতর্কিতভাবে আমাদের উপর লাঠিচার্জ করে, রাবার বুলেট মারে, আবার টিয়ার শেল নিক্ষেপ করে। আমাদের যৌক্তিক আন্দোলনকে থামানোর জন্য তারা আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে।
বিকেলে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা ঢাকা আরিচা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। সড়কের পাশে পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে। পুলিশের বাধা উপেক্ষা করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে। চট্টগ্রামে পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার পর নগরীর ১৬ শহর ২ নম্বর গেট মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। বাধা দিলেই যে আমরা এখানে দমে যাব বিষয়টা এমন না। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো যতদিন না আমাদের দাবির আদায় হচ্ছে। বৈষম্যের সুষ্ঠু একটা সমাধান চাই, কোটা প্রথার সুষ্ঠু একটা আমরা সমাধান চাই, ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। খুলনায় পুলিশের বাধা উপেক্ষা করে নগরের 0 পয়েন্টে সড়ক অবরোধ করে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দর্শক, যেমন জানছিলাম কোটা সংস্কারের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখানে আমাদের সহকর্মী নূর হোসেন আছেন, যাচ্ছি তার কাছে। নূর, শিক্ষার্থীদের আজকের আন্দোলনের কর্মসূচি আর কতক্ষণ চলবে, তারা কি বলছে? টিউলিপ, আপনি যেমনটি জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকাল 5টার দিকে শাহবাগ চত্বরটি সম্পূর্ণ অবরুদ্ধ করে দেয়। তাদের যে এক দফা দাবি, সরকারি চাকরির সকল গ্রেডে নিয়োগের ক্ষেত্রে কোটার যে যৌক্তিক সংস্কার, সেই যৌক্তিক সংস্কারের এক দফা দাবিতে তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এই শাহবাগ চত্বরটি সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে যায়। তারা যখন মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই চত্বরে এসে পৌঁছায়, তখন এখানে পুলিশের 2টি ব্যারিকেড ছিল, বড় ধরনের ব্যারিকেড ছিল। 2-3 মিনিটের চেষ্টায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তির ফলে পুলিশ এই ব্যারিকেডটি প্রত্যাহার করতে বাধ্য হয়। তখন পুরো চত্বরটি একেবারে শাহবাগ মোড় থেকে শুরু করে ইন্টারকন্টিনেন্টাল মোড় পর্যন্ত পুরোটাই আন্দোলনকারীদের দখলে চলে যায়। আন্দোলনকারীরা এখানে যারা আন্দোলনে এসেছেন, যারা অংশ নিয়েছেন, যারা সমন্বয়ক রয়েছেন, তাদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন কেউ করতে না পারে। পুলিশের পাশেই পুলিশের সতর্ক অবস্থান রয়েছে, রাস্তার দুই পাশেই পুলিশের সাজোয়া যান সহ সতর্ক অবস্থান আমরা দেখতে পেয়েছি। এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা যখন ছিলাম, তখন ছাত্রলীগের সতর্ক অবস্থান আমরা দেখতে পেয়েছি। ছাত্রলীগ মধুর ক্যান্টিন সহ, রাজু ভাস্কর্য সহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে। ছাত্রলীগের পক্ষ থেকে বলা হচ্ছে শিক্ষার সুষ্ঠু পরিবেশের স্বার্থে যাতে কেউ কোনো ধরনের বিশৃঙ্খল কাজ করতে না পারে, সেই জন্য তারা তাদের অবস্থানটি সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়েছেন। আন্দোলনকারীদের যারা সমন্বয়কারী রয়েছেন, তারা আবার বলছেন ছাত্রলীগের এই অবস্থান নেওয়ার কারণে তারা অভিযোগও করেছেন যে ছাত্রলীগ ক্যাম্পাসের বাইরে থেকে বিভিন্ন ধরনের লোকজনকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে জড়ো করেছেন, যার ফলে এখানে যারা আন্দোলন করছেন, সমন্বয়কারীরা আমাদের কাছে অভিযোগ করেছেন তারা তাদের যে নিরাপত্তা সেটি নিয়ে শঙ্কিত রয়েছেন। তবে তারা তাদের যে কর্মসূচি সেটি শান্তিপূর্ণ উপায়ে চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তারা এইখানে একটু পরপরই সারা বাংলাদেশে তাদের যে আন্দোলন রয়েছে, সেই আন্দোলন, তাদের যে কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচি নিয়ে একটু পরপর এখানে আপডেট দিচ্ছেন। এখানকার যারা উপস্থিত আন্দোলনকারী রয়েছেন তাদেরকে জানিয়ে দিচ্ছেন। তাদের সমন্বয়কারীদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা বলেছেন একটু পরে হয়তো তাদের যে সমন্বয়কারীরা রয়েছেন তারা সবাই মিলে মিটিং করবেন, তারা সবাই মিলে বৈঠক করবেন। সেই বৈঠকের পরে তারা তাদের যে পরবর্তী কর্মসূচি কি হবে সেটি নির্ধারণ করবেন। 8টার পরে অর্থাৎ বা 9টার দিকে তারা সংবাদকর্মীদেরকে ব্রিফিংয়ের মাধ্যমে এবং আন্দোলনকারীদেরকে ব্রিফিংয়ের মাধ্যমে তাদের পরবর্তী কর্মসূচি জানিয়ে দিবেন। তবে তারা স্পষ্ট করেছেন তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত, নির্বাহী বিভাগের কাছ থেকে কোনো ধরনের আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি, অবরোধ হোক সেটি অন্য কোনো ফরম্যাটে হোক, তারা তাদের যে কর্মসূচি এবং রাজপথে থাকা সেটি চালিয়ে যাবেন। টিউলিপ, সরকারি চাকরিতে প্রয়োজন অনুযায়ী কোটা বাড়াতে বা কমাতে পারবে, এমনকি কোটা পূর্ণ না হলে সাধারণ মেধা তালিকা থেকে ওই শূন্য পদ পূরণ করা যাবে। হাইকোর্টের প্রকাশিত সংক্ষিপ্ত রায়ে এমনটাই বলা হয়েছে। সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের লিখিত সংক্ষিপ্ত অনুলিপি আজ প্রকাশিত হয়। রায়ে মুক্তিযোদ্ধা, জেলা, নারী, প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা পুনর্বহালের কথাও বলা হয়েছে। রায় প্রকাশের 3 মাসের মধ্যে কোটা পুনর্বহাল করতে হবে। গত 5 জুন 2018 সালের জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেন বিচারপতি কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ।
সরকারি চাকরিতে কোটার বিষয়টি বিচারাধীন থাকায় নির্বাহী বিভাগ থেকে কিছু করার নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী। আর ভাঙচুর অগ্নিসংযোগ করলে পুলিশের কঠোর হওয়া ছাড়া উপায় থাকে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুরে সচিবালয়ে আলাদা আলাদা অনুষ্ঠানে এসব জানান তারা। শিক্ষার্থীদের পেছন থেকে সরকার বিরোধী মহল উস্কানি দিচ্ছে বলেও জানান তারা। রিপোর্ট করছেন রকনউদ্দিন। সরকারি চাকুরিতে কোটা যৌক্তিক পর্যায়ে আনার বিষয়ে কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কিন্তু বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় শিক্ষার্থীদের দাবি অনুযায়ী নির্বাহী বিভাগের কিছু করার নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী। বিচার বিভাগের বিষয়টি কিন্তু আপনার নির্বাহী বিভাগে বা অন্য জায়গাতে নয়, সেখানেই কিন্তু আমরা সবসময় সেটি আমরা করি এবং সেটি আমাদের নিয়ম। আমি মনে হয় কোটার সংস্কার থাকার দরকার, সবার যাতে নারী পুরুষের এই যে কর্মের সমতা যাতে থাকে, রাষ্ট্রের একটি দায়িত্ব রয়েছে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান জানিয়েছি, সেটাও মহামান্য আদালত দেখবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রী জানান, পিএসসির ফাঁস হওয়া প্রশ্ন দিয়ে চাকুরিতে যোগদানের প্রমাণ পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যদি কেউ সেটি করে থাকে, সততা বা প্রতারণার আশ্রয় নিয়ে থাকে, অবশ্যই সেটি ব্যবস্থা যেটি আসবে সেটি অবশ্যই বিষয়গুলো প্রমাণ হতে হবে এবং সেটির জন্য ব্যাপক প্রচেষ্টা চলছে এবং এখানে একটু ত্রুটি নাই। খুবই শক্তভাবে সরকার কিন্তু দেখছে। যে এই কথা বলছে যে একজন ড্রাইভার, সে ড্রাইভারকে আমরা দেখলাম যে অন্য একটা দলের স্লোগান দিচ্ছেন। আসলে ব্যাপারটি হচ্ছে যে এখানে কি হয়েছে, যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হবে সে কি সত্য বলছে মিথ্যা বলছে, বিষয়গুলো প্রমাণিত হতে হবে। তো সচিবালয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বার্ষিক সংবাদ সম্মেলন শেষে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রীও শিক্ষার্থীদের আদালতে বক্তব্য উপস্থাপনের আহ্বান জানান। তারা মেধাবী ছেলে, তারা কেন স্টেটের এগেনস্টে যাবে? আমি সেটাই বলছি, তাদের নিশ্চয়ই তারা এই সমস্ত কিছু পর্যবেক্ষণ করে তারা ফিরে যাবে। পুলিশের অ্যাকশনটা কখন আসে? যখন অপারগ হয়ে যায়, যখন অগ্নিসংযোগ করতে যায়, যখন ধ্বংস করতে যায়, তখন জানমালের নিশ্চয়তার অভাব হয়ে যায়, যখন অনৈতিকভাবে কোনো সিচুয়েশন তৈরি হয়, সেইগুলি করতে হলে পুলিশ বসে থাকবে না। কারো উস্কানিতে বিভ্রান্ত না হতেও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান দুই মন্ত্রী। আমরা তথ্য যেগুলি পেয়েছি, অনেকেই তাদেরকে ব্যবহার করার জন্য এখন কাজ শুরু করে দিয়েছে, দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। আমি মনে করি আমাদের এই ছাত্র সমাজ তাদের কুমন্ত্র তাদের কানে নিবে না। শিক্ষার্থীদেরকে বলবো, কারোর দ্বারা পরিচিত হবেন না, কারণ এক দল আছে যারা দেশের কল্যাণ চায় না। তারা সবসময় এই ষড়যন্ত্র করে। সড়কে অবস্থান করে জনদুর্ভোগ না বাড়াতেও আহ্বান জানান সরকারের দুই মন্ত্রী। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মসূচি থেকে বিরত থেকে শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোনো রাজনৈতিক দল যদি এই আন্দোলন থেকে রাজনৈতিক ফায়দা নিতে চায় তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সামাজিক বৈষম্য নিরসনের জন্যই কোটা উল্লেখ করে কাদের বলেন, আদালতের রায় আসলে সরকার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। নজরানা চৌধুরীর রিপোর্ট। সরকারি চাকুরিতে কোটা বাতিলের সরকারি পরিপত্র বহাল রেখে বুধবার আপিল বিভাগ একটি স্থিতাবস্থা জারি করে। এরপরও কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের বাংলা ব্লকেট কর্মসূচি অব্যাহত রাখে। এ অবস্থায় বৃহস্পতিবার দুপুরে দলের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আদালতে বিচারাধীন একটি বিষয়ের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে শিক্ষার্থীদের এই কর্মসূচি অনাকাঙ্ক্ষিত। আন্দোলনকারীদের অনেকে অদ্যত্বপূর্ণ ও শিষ্টাচার বহির্ভূত আচরণ বিভিন্ন শ্রেণী পেশা মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী অবিলম্বে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সামাজিক সাম্যতা নিশ্চিত করতে পৃথিবীর সব দেশেই কোটা পদ্ধতি বিদ্যমান আছে বলে দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
কোটা না থাকায় গত কয়েকটি বিসিএস পরীক্ষায় নারীসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীরা কম নিয়োগ পেয়েছে বলেও জানান তিনি। কোটা মুক্ত বিসিএস এ নারীরা পিছিয়ে 24টি জেলার কোনো প্রার্থী পুলিশ ক্যাডারে চাকরি পায়নি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রার্থীরা। কোনো বিসিএস পরীক্ষায় ক্ষুদ্র নিগোষ্ঠীর একজন প্রার্থীও নিয়োগ লাগবে সুযোগ পায়নি। কিছু কিছু রাজনৈতিক দল শিক্ষার্থীদের আন্দোলনের উপর ভর করে নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায় বলেও অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। কোটা বিরোধী আন্দোলনকে তারা সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করছে। আবেগকে পুঁজি করে কোনো মহল যদি দেশে অরাজক পরিস্থিতি, অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় তাহলে সরকারকে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। কেউ যদি এই আন্দোলনকে রাজনৈতিক ফাঁদে ফেলতে চায় তবে তাদেরকে আওয়ামী লীগ রাজনৈতিকভাবেই মোকাবেলা করবে বলেও জানান কাদের। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে ন্যায্য মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কোটা বিরোধী আন্দোলনে মদদের অভিযোগ তুলে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার সুযোগ নেই। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সমমনা কয়েকটি দলের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। সরকার কোটা সংস্কার চায় কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির নীতি নির্ধারণী ফোরামের এই সদস্য। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন দমন করে আগামী প্রজন্মকে সরকার মেধা শূন্য করতে চায় বলে অভিযোগ করেন আমির খসরু। কুমিল্লায় শিক্ষার্থীদের উপর পুলিশের আক্রমণের সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতায় থাকার জন্য যা যা করা দরকার তা করতে পারে বর্তমান সরকার। আগামী দিনের ভবিষ্যৎ নির্ভর করছে এই কোটার আন্দোলনের উপরে। কারণ মেধাবী লোকজন যদি তাদের স্থান না পায় দেশ গঠনে, দেশ পরিচালনায়, দেশের উন্নয়নে, সেই দেশটা সামনের দিকে এগিয়ে যেতে পারে না। এখানে কে মদত দিচ্ছে, কে মদত দিচ্ছে না, এসব কথা বলে তো পার হওয়ার কোনো সুযোগ নাই। প্রত্যেকটি দেশের পিছিয়ে পড়া লোকজনদের জন্য কিছু কোটা থাকে, পিছিয়ে পড়া লোকজনদের জন্য। এর মধ্যে যদি মুক্তিযুদ্ধের তৃতীয় জেনারেশনকে তারা মনে করে পিছিয়ে পড়া লোক, তাহলে আমাদের কিছু বলার নাই। তারপরেও মুক্তিযুদ্ধের প্রতি সম্মান রেখে একটা ছোটখাটো রাখা যেতে পারে হয়তোবা। ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানদের ১১৬টি ব্যাংক অ্যাকাউন্ট, ২৩৬৭% জমি ও 4টি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। আজ ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজ মোহাম্মদ আশামস জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। ক্রোক হওয়া সম্পত্তির মধ্যে রয়েছে সাভারে ২৬.৬১% জমি, ভালুকায় ১০৪% জমি। এছাড়া মিরপুরের শেলটেক বিথিকা প্রকল্পে ১৮১২ স্কোয়ার ফুটের 4টি ফ্ল্যাট, স্থাবর সম্পত্তি ছাড়া ও শেয়ার বাজারে তাদের 23টি বিও অ্যাকাউন্ট, ১১৬টি ব্যাংক অ্যাকাউন্টের ১৩,৪৪,৩৬,৪৭১ টাকা ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত। অর্থ আত্মসাৎ মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের আবেদনের উপর আদেশ দেওয়া হবে আগামী ২১ জুলাই। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের দ্বৈত বেঞ্চ আজ আবেদনের শুনানি শেষ হয়েছে। গত ২১ জুলাই গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আবেদনে অভিযোগ গঠনের আদেশ বাতিল চাওয়া হয়েছে। এর আগে ১২ জুন অর্থ আত্মসাৎ মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের ২৫,২২,৬৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে গত বছর ৩০ মে মামলা করে দুদক। আমরা নিম্ন আদালতে সমস্ত আইনগত বিষয়ের উপরে আমরা অলরেডি আবেদন দিয়েছি। চার্জ গঠনের সময় তিনি একটা তো আমলে নেন নাই। যেখানে তিনি আমলে নেন নাই সেখানে তিনি তো এই আইনের বিষয় আর তার কাছে যাওয়ার প্রশ্নেই ওঠে না। সুতরাং
কোর্ট এই শুনানির পর এটা আগামী 21 তারিখে এই মর্মে আদেশ দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন। কবি আল মাহমুদ বাংলা ভাষা ও সংস্কৃতির অনিবার্য নাম। তাকে অস্বীকার করে বাংলা সাহিত্য পূর্ণতা পায় না। বৃহস্পতিবার বিশ্ব সাহিত্য কেন্দ্রের সেমিনারে তার ৮৮তম জন্মদিন উপলক্ষে এক আয়োজনে কবি সাহিত্যিক ও লেখকরা এমন মন্তব্য করেন। কবি নাসির আহমেদ, রেজাউদ্দিন স্ট্যালিন, শাহিন রেজা, আবিদ আজম বক্তব্য রাখেন এই আলোচনায়। বক্তারা বলেন, আল মাহমুদ ৬০ ও ৭০-এর দশকে প্রেম, মানবিকতা, ভালোবাসা ও দেশপ্রেম নিয়ে কাব্য রচনা করেছিলেন। ৮০-র দশকে স্রষ্টার মহত্ব ও গুণকীর্তন নিয়ে তার লেখনী প্রশংসা কুড়িয়েছে। বক্তারা আল মাহমুদকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার আহ্বান করেন। অনুষ্ঠানে কবি আসলাম আনী, সালেম সুলেরি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আজম তার জীবনালেখ্য নিয়ে কথা বলেন। ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা ANI সহ বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যম। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসিকে বিষয়টি জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আসন্ন টুর্নামেন্টটি হাইব্রিড মডেল হিসেবে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কা অথবা সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের জন্য আহ্বান জানিয়েছে ভারতীয় ক্রিকেটারদের সর্বোচ্চ সংস্থা BCCI। আগামী বছরের ফেব্রুয়ারিতে ৮ দলের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের কথা পাকিস্তানের। এর মধ্যে লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডির ৩টি ভেন্যু নির্ধারণ করেছে দেশটি। রাজনৈতিক কারণে ২০০৮ সালের পর প্রতিবেশী দেশটিতে সফর করছে না ভারত। গেল বছর পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে অপারগতা জানায় ভারত। ফলে যৌথ আয়োজক হিসেবে শ্রীলঙ্কায় বসে এশিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় এই টুর্নামেন্ট। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ভালোবাসাটা কি জানো? 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা গরুর চোনা। এই 1 ফোঁটা গরুর চোনা যেমন 1 মণ দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেরকম ভাবে প্রেম ভালোবাসাটা তোমার ক্যারিয়ারটাকে একদম নষ্ট করে দেবে। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পরাণ। দূরে গেলে বুকে ভালোবাসা জাগে, তোর জন্য আমার বড্ড মায়া লাগে। যখন তুমি আমার কাছে টাকা চাইতেছো, সেরকম আমারও তোমার কাছে একটা চাওয়া আছে। স্যার ইভেন এটাও বলছে যে আপনি নাকি পড়াশোনা ভালো মতো শেখান না। অল্প বয়সে জীবনের সরোবরে ভালোবাসা নামক একটি চোঙা ঢুকিয়েছে, তারপর থেকে আমার জীবনটা নষ্ট। মানুষের জীবনের তাগিদে মাঝে মধ্যে দূরে সরে যেতে হয়, আবার জীবনের প্রয়োজনে ফিরে আসে। আমিও ফিরবো। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।